ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে মূলত আমরা ক্লাস 9 এর যে কোর্সের বিষয়ে আলোচনা করছিলাম। অলরেডি আমরা বিভিন্ন রকমের কোর্স এবং সেই কোর্সগুলোর গঠনের কথা পড়েছি। এই ভিডিওতে মূলত আমরা কোষ আবরকের বিষয়ে জানবো। আমরা অলরেডি জেনেছি কি না কোষ আবরক এটা মূলত দুটো হতে পারে। এক হচ্ছে কোষ প্রাচীর, তবে কোষ প্রাচীর সব কোষে কিন্তু থাকে না। তবে আর একটা যে আবরক থাকে সেটা কিন্তু সব কোষে বর্তমান, সেটা হচ্ছে কোষ পর্দা। তা এই দুটো কোষ আবরকের বিষয়ে মূলত আমরা এই ভিডিওটাই জানার চেষ্টা করব। কোষ প্রাচীর যেটাকে সেল ওয়াল বলা হয়, আর কোষ পর্দাকে সেল মেমব্রেন বলা হয়, বা সেল মেমব্রেন না বলে এটাকে প্লাজমা মেমব্রেনও বলা হয়ে থাকে। এই হচ্ছে দুই রকমের কোষ আবরক। যেটা দেখা যায় সেটা হচ্ছে কোষ প্রাচীর কিন্তু কেবলমাত্র প্রোক্যারিওটিক সেলেই দেখতে পাওয়া যায়, এবং ইউক্যারিওটিক সেলেও দেখা যায়। তবে ইউক্যারিওটিক খালি প্ল্যান্ট সেলে দেখা যায়। ইউক্যারিওটিক যে অ্যানিমাল সেল সেখানে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। কিন্তু কোষ পর্দা এটা প্রোক্যারিওটিক সেলেও পাওয়া যায়, এটা আমরা প্রোক্যারিওটিক সেলেও পাবো, মানে আদি কোষে। আবার এটা আমরা ইউক্যারিওটিক যে সেল, বোথ প্ল্যান্ট এবং অ্যানিমাল দুই প্রকার সেলই থাকে। মানে কোষ পর্দাটা হচ্ছে একটা ম্যান্ডেটরি কভারিং বলা যেতে পারে, যেটা প্রোটোপ্লাজমকে ঘিরে থাকে এবং সমস্ত কোষে দেখা যায়। কিন্তু কোষ প্রাচীর এটা আমরা কিন্তু প্রোক্যারিওটিক সেলে দেখতে পাবো, অর্থাৎ যেটাকে আদি কোষ বলা হচ্ছে। এছাড়া আমরা ইউক্যারিওটিক প্ল্যান্ট সেলে কিন্তু দেখতে পাবো, অ্যানিমাল সেলে কিন্তু কোষ প্রাচীর থাকে না। এছাড়া ছত্রাকের যে কোষ, সেই ছত্রাকের ফাঞ্জাই সেলেতেও আমরা কিন্তু কোষ প্রাচীর দেখতে পাবো। তা এই দুটোর বিষয়ে আমরা আলোচনা করব, যে কোষ প্রাচীর সেটার স্ট্রাকচারের বিষয়ে আমরা আলোচনা করব, এবং কোষ পর্দারও তাই। আর লাস্টে আমরা কিন্তু কোষ প্রাচীর এবং কোষ পর্দার বিষয়ে সমস্তগুলো জেনে নেবার পর একটা পার্থক্য তৈরি করে রাখবো। তাহলে প্রথমে আমাদের শুরু করা যাক কোষ প্রাচীর দিয়ে, দেন আমরা কোষ পর্দাটা নিয়ে নেব। কোষ প্রাচীর আমরা বলেছি কি না প্রোক্যারিওটিক সেল বা আদি কোষে কিন্তু থাকে। এই আদি কোষের যদি আমরা উপাদানটা দেখি, কোষ প্রাচীর কি দিয়ে নির্মিত হয়েছে, উপাদান বা কম্পোনেন্ট, তাহলে দেখব যে সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন। পেপটাইডোগ্লাইকেন নামক রাসায়নিক উপাদান দ্বারা কিন্তু কোষ প্রাচীরটা নির্মিত হয়েছে। অন্যদিকে আমরা যদি ইউক্যারিওটিক প্ল্যান্ট সেলে আসি, মানে যেটাকে আমরা আদর্শ উদ্ভিদ কোষ বলতে পারি, আদর্শ উদ্ভিদ কোষের কিন্তু কোষ প্রাচীরের উপাদান একাধিক রয়েছে। সেখানে সেলুলোজ থাকে, সেখানে হেমিসেলুলোজ থাকে, সেখানে পেকটিন থাকে, এছাড়া জলও থাকে, ফ্যাট সামান্য পরিমাণে থাকে। এছাড়া এক্সট্রা উপাদান হিসেবে সুবেরিন থাকতে পারে, এছাড়া লিগনিন থাকতে পারে। তবে এই যে সুবেরিন, লিগনিন, এটা কিন্তু সমস্ত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে থাকে না, কিছু কিছু উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে থাকে। কিন্তু সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, জল, ফ্যাট, এগুলো সমস্ত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে কিন্তু দেখতে পাওয়া যায়। আমরা যদি ছত্রাকের কোষে চলে আসি, সেই ছত্রাকের কোষের কোষ প্রাচীরের উপাদান হচ্ছে কাইটিন। তাহলে এই আমরা কি পড়লাম না, আমরা পড়ে নিলাম যে কোষ প্রাচীর তার উপাদানের সম্পর্কে। এবং এই কোষ প্রাচীর প্রথম আবিষ্কার করেছিলেন যিনি, তিনি হচ্ছেন রবার্ট হুক। অর্থাৎ যিনি প্রথম মৃত কোষ আবিষ্কার করেছিলেন তিনি অ্যাকচুয়ালি কোষ প্রাচীরের আবিষ্কর্তা। তার কারণ আমরা পড়েছিলাম যে উনি কিন্তু যে কোষগুলো দেখেছিলেন সেই কোষগুলোর খালি কোষ প্রাচীর গুলোই দেখেছিলেন,
এরকম মৌমাছির কুঠুরির মতন। উনি কিন্তু প্রোটোপ্লাজম পর্যবেক্ষণ করেননি, উনি খালি কোষ প্রাচীর পর্যবেক্ষণ করেছিলেন। সেই জন্য কোষের আবিষ্কারের ক্ষেত্রে যখন যেমন ওনাকে ক্রেডিট দেওয়া হয়, ঠিক তেমন কোষ প্রাচীরের আবিষ্কর্তা বললেও কিন্তু আমরা রবার্ট হুকের কথাই বলবো। এরপর যদি আমরা কোষ প্রাচীরের মূলত গঠন সম্পর্কে পড়ি, তাহলে আমাদের আগে জেনে রাখতে হবে সেটা হচ্ছে কোষ প্রাচীর বা যেটাকে আমরা সেল ওয়াল বলছি, এটা কিন্তু একটা জড় প্রকৃতির, মানে হচ্ছে নন লিভিং যেটাকে বলা হয়, এবং স্থিতিস্থাপক পুরু একটা কিন্তু আবরক, যেটা আমরা প্রোক্যারিওটিক সেলে দেখতে পাবো, যেটা আমরা ইউক্যারিওটিক প্ল্যান্ট সেলে দেখতে পাবো, এবং ফাঞ্জাই এর যে সেল সেখানেও কিন্তু দেখতে পাবো। এবং এটাই হচ্ছে কোষের আউটার মোস্ট কভারিং, মানে এটা কোষের সব থেকে বাইরে যে আবরকটা থাকে সেটাই কিন্তু এই কোষ প্রাচীর বা সেল ওয়াল। তা এটার যদি আমরা গঠনটা পর্যবেক্ষণ করি বা স্ট্রাকচারটা দেখি, তাহলে দেখবো যে কোষ প্রাচীরের মূলত তিনটে আবরক হতে পারে, তিনটে স্তর থাকে। প্রথমটা হচ্ছে মধ্যচ্ছদা বা এটাকে মধ্য পর্দাও বলা হয়, বা মিডিল ল্যামেলা। আর দ্বিতীয় নম্বর, এটা 1 নম্বর স্তর। 2 নম্বর যে স্তরটা থাকে সেটা হচ্ছে প্রাথমিক প্রাচীর বা এটাকে প্রাইমারি ওয়াল বলা হয়। এছাড়া থাকে গৌণ প্রাচীর। তবে গৌণ প্রাচীর সমস্ত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে কিন্তু থাকে না। এটা মূলত দেখা যায় গুপ্তবীজ উদ্ভিদের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট যেগুলো, তাদের ক্ষেত্রেই দেখা যায় গৌণ প্রাচীর বা সেকেন্ডারি ওয়াল। এবার যদি আমরা ছবিটা দেখি একটা কোষের কোষ প্রাচীরের, তাহলে এই যে লেয়ার গুলো, সেগুলোর বিষয়ে আমরা সহজে জেনে নিতে পারবো। তা কোষ প্রাচীরের আমরা ছবিটা দেখতে পাবো যে কোষের একদম মাঝ বরাবর এই যে লেয়ারটা থাকছে, এই মাঝের লেয়ারটাকেই বলা হয় মিডিল ল্যামেলা। এটাই হয়ে গেল মধ্যচ্ছদা। আমাদের যেটা জেনে রাখতে হবে, এই মধ্যচ্ছদাটা মূলত তৈরি হয় দুটো জিনিস নিয়ে। একটা হচ্ছে, মানে এটা পেকটিন দ্বারা নির্মিত হয়। এখানে দুটো থাকে, একটা হচ্ছে সোডিয়াম পেকটেট, একটা থাকে ম্যাগনেসিয়াম পেকটেট, আর থাকে ক্যালসিয়াম পেকটেট। এই দুটো উপাদান দ্বারা মূলত মিডিল ল্যামেলা বা মধ্যচ্ছদা, অর্থাৎ কোষ প্রাচীরের একদম মাঝ বরাবর যে লেয়ারটা গেছে সেটা কিন্তু তৈরি হয়েছে। এবং এটা কিন্তু সমস্ত কোষ প্রাচীরের মধ্যে দেখতে পাওয়া যায়। এবারে মধ্যচ্ছদার উভয় পাশে থাকে প্রাথমিক প্রাচীর। আমরা বোঝার সুবিধার্থে শুধু অর্ধেকটা করছি। এই যে সেকেন্ড লেয়ারটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলবো প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীর এটা মুখ্যত তৈরি হয় কি নিয়ে না, প্রাথমিক প্রাচীরটা তৈরি হয় সেলুলোজ আর হেমিসেলুলোজ নিয়ে। সেলুলোজ আর হেমিসেলুলোজ এই দুটো উপাদান নিয়ে মূলত তৈরি হয়। আর এই প্রাথমিক প্রাচীরটা কিন্তু কন্টিনিউয়াস একটা লেয়ার, যেমন মিডিল ল্যামেলা একদম কন্টিনিউয়াস একটা লেয়ার, একদম অবিচ্ছিন্ন বলা যেতে পারে, পর রয়েছে, কোনো জায়গায় বিচ্ছিন্ন নয়। প্রাথমিক প্রাচীরটাও ঠিক তাই, এটাও কিন্তু কন্টিনিউয়াস লেয়ার, অর্থাৎ একদম নিরবিচ্ছিন্ন ভাবে মিডিল ল্যামেলার উভয় পাশেই কিন্তু রয়েছে। এরপর এইটার পরে আরেকটা লেয়ার দেখা যায় যেটা কিন্তু ডিসকন্টিনিউয়াস লেয়ার, অর্থাৎ স্থানে স্থানে এরকম বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এবং এই যে লেয়ারটা এই মুহূর্তে আমরা করছি, এইটাই হচ্ছে গৌণ লেয়ার।
বা সেকেন্ডারি লেয়ার। এবং যেটা দেখা যায় সেটা হচ্ছে সেকেন্ডারি লেয়ারটা কিন্তু স্থানে স্থানে না বিচ্ছিন্ন হয়ে রয়েছে, এবং এই বিচ্ছিন্ন হয়ে যে গহ্বরটা তৈরি করে সেটাকে বলা হয় কূপ বা পিট বলা হয়, পিট বা কূপ বলা হয়। পিট বা কূপ কি যদি বলে কি বলবো আমরা না, সেকেন্ডারি লেয়ার যেটা কোষ প্রাচীরের বা যেটাকে আমরা গৌণ প্রাচীর বলছি, সেই গৌণ প্রাচীর স্থানে স্থানে অনুপস্থিত থাকার কারণে সেখানগুলোয় যে গহ্বর বা ছিদ্রের ন্যায় গঠন তৈরি হয়েছে সেগুলোকে কূপ বা পিট বলা হয়। এবং দেখা যায় সেকেন্ডারি লেয়ারটা কিন্তু আবার তিনটে স্তর নিয়ে তৈরি হয়। যার মধ্যে প্রথমটা এদিকেও যেমন এদিকেও ঠিক তাই, যার মধ্যে প্রথমটাকে বলা হয় S1, তারপরেরটা হচ্ছে S2, তারপরেরটা হচ্ছে S3। তাহলে দেখতে পাচ্ছি যে কোষ প্রাচীরের মাঝ বরাবর যে স্তরটা রয়েছে সেটাকে বলা হচ্ছে কি মিডিল লেভেলের মধ্যচ্ছদা। তার উভয় পাশেই রয়েছে প্রাথমিক প্রাচীর। মধ্যচ্ছদা তৈরি হয়েছে পেকটিন দিয়ে এবং সেখানে ম্যাগনেসিয়াম পেকটেট আর ক্যালসিয়াম পেকটেট থাকে। প্রাথমিক প্রাচীর মূলত তৈরি হয়েছে সেলুলোজ আর হেমিসেলুলোজ নামক উপাদান নিয়ে। আর সেকেন্ডারি যে লেয়ার সেটা কিন্তু দেখতে পাচ্ছি ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ স্থানে স্থানে বিচ্ছিন্ন আছে। বিচ্ছিন্ন হয়ে জায়গাগুলো তৈরি করেছে সেগুলোকে কূপ বা পিট বলা হয়। এবং এই ছিদ্রগুলোর মাধ্যমে ওরা যেটা করে, এর পাশে এই যে কোষটা রয়েছে, এখানে আর একটা যে কোষ রয়েছে তার মধ্যে সংযোগ সাধন করে এই যে ছিদ্রগুলোর দ্বারা। কোষ প্রাচীরের এই যে মাঝে মাঝে ছিদ্রগুলো আছে যেগুলোর দ্বারা তারা কিন্তু বিভিন্ন প্রকার পদার্থের বিনিময় করে পার্শ্ববর্তী কোষগুলোর সাথে। সেই 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 ফাঁকা স্থানটাকে বলা হয় প্লাজমোডেসমাটা বা এটাকে সাইটোপ্লাজমীয় সংযোগও বলা হয়। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে প্লাজমোডেসমাটা কি, কারণ কি বলবো আমরা, বলবো যে কোষ প্রাচীরে থাকা যে ছিদ্র যুক্ত পথটির মাধ্যমে একটা কোষ তার পার্শ্ববর্তী কোষগুলোর সঙ্গে বিভিন্ন প্রকার পদার্থের বিনিময় করে, দেওয়া নেওয়া করে, সেই সেই ছিদ্রটিকে বলা হয় প্লাজমোডেসমাটা বা সাইটোপ্লাজমীয় সংযোগ। তার কারণ এই সাইটোপ্লাজমটার সঙ্গে পাশের কোষের সাইটোপ্লাজমের যে কানেকশন সেটা কিন্তু ওই ছিদ্রটার মাধ্যমে বজায় থাকে। এই হয়ে গেল সব থেকে বাইরের তিনটে আলাদা করে স্তর নিয়ে তৈরি হওয়া এই লেয়ারটাকে বলা হয় কি, এটা হচ্ছে গৌণ প্রাচীর। এবং এইটাও কিন্তু মূলত সেলুলোজ আর হেমিসেলুলোজ এই দুটো উপাদান নিয়ে তৈরি হয়ে থাকে। যদিও আমরা পূর্বেই বলেছি যে সেকেন্ডারি যে লেয়ার কোষ প্রাচীরের, সেই সেকেন্ডারি লেয়ার কিন্তু সমস্ত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে থাকে না। যেটা হয় সেটা হচ্ছে মূলত অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট গুলোর ক্ষেত্রে ওটা থাকে, তাছাড়া নিম্ন শ্রেণী যে সমস্ত উদ্ভিদগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু থাকে না। আবার কিছু কিছু অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট আছে তাদের আবার সেকেন্ডারির বাইরে আরো একটা স্তর থাকে যেটাকে টারসিয়ারি লেয়ার বলা হয়, তবে সেটা কিন্তু খুব খুব কম সংখ্যক উদ্ভিদের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। তাহলে এই আমরা পড়ে নিলাম কোষ প্রাচীরের গঠনের সম্পর্কে। এরপর এই কোষ প্রাচীরের যদি আমরা কাজ বলি, ফাংশন কি কাজ করে না, এক নম্বর তো কোষের বাইরের দিকে এটা এইভাবে আছে বলে, হেক্সাগোনাল ভাবে আছে বলে আলটিমেটলি গোটা সেলটার শেপ হচ্ছে হেক্সাগোনাল। তাহলে বলতে পারি যে আকৃতি প্রদান করে, আকৃতি প্রদান করা একটা অন্যতম কাজ। দুই নম্বর, এটা কিন্তু একটা মোটা দেখতে পাচ্ছি ঠিক একটা লেয়ার, পুরো একটা স্তর। তার কারণে কি হয়, বাইরে থেকে কোনো আঘাত এলে সেই আঘাতটা কিন্তু স্তরটা কোষের ভেতরে প্রবেশ করতে দেয় না, ভেতরের প্রোটোপ্লাজমে যেসব অঙ্গাণুগুলো আছে সেগুলোকে সুরক্ষিত রাখে। তাহলে আমরা বলতে পারি কি না, যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। এছাড়া আমরা বলতে পারি কোষটাকে একটা দৃঢ়তা প্রদান করে, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, এই কাজটা আমরা বলতে পারি। আর আমরা দেখতে পেলাম যে কোষ প্রাচীরের স্থানে স্থানে ছিদ্র রয়েছে যেগুলোর মাধ্যমে ওরা কিন্তু দুটো পাশাপাশি থাকা কোষের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে, বিভিন্ন উপাদানের দেওয়া নেওয়া করতে পারে, যেটাকে আমরা প্লাজমোডেসমাটা বা সাইটোপ্লাজমীয় সংযোগ বলছি। অর্থাৎ কোষীয় বিনিময়ে বা কোষীয় পদার্থের সাহায্য করে, সেটা ওই প্লাজমোডেসমাটার মাধ্যমে।
এই আমরা কোষ প্রাচীরের কিন্তু কাজ করে নিলাম, মানে আলটিমেটলি গোটা কোষ প্রাচীরটা আমাদের পড়া হয়ে গেল। এরপর আমরা কি করব, এরপর আমরা কোষ প্রাচীরের পর সেকেন্ড যে আবরণটা থাকে সেটা হচ্ছে কোষ পর্দা। সেই কোষ পর্দার বিষয়ে আলোচনা করব। একটা কোষ আবরকের বিষয়ে আলোচনা হয়ে গেল, সেটা হচ্ছে কোষ প্রাচীর। এরপর আমরা কোষ পর্দার বিষয়ে পড়ব, যেটাকে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন বলা হয়। তা এই কোষ পর্দার বিষয়ে পড়তে গেলে প্রথমে আমাদের জেনে রাখতে হবে এটা একটা সজীব আবরক, অর্থাৎ এটা কিন্তু লিভিং প্রকৃতির। আমরা কোষ প্রাচীরে পড়েছিলাম ওটা নন লিভিং জড় প্রকৃতির, এটা সজীব প্রকৃতির আবরক। এবং এটা কিন্তু কোষ প্রাচীরের মতন অতটা পুরু নয়, এটা একটা পাতলা এবং প্রভেদক ভেদ্য পর্দা। প্রভেদক ভেদ্য পর্দা বা এটাকে যেটা বলা হয়, এটাকে বলা হয় সিলেক্টিভলি পারমিয়েবল। তার মানে আমরা বলতে পারি যে কোষ পর্দাটা হচ্ছে একটা সজীব আবরক, যেটা কিন্তু সমস্ত প্রকার কোষের মধ্যে দেখতে পাওয়া যায়। প্রোটোপ্লাজমটাকে ঘিরে রয়েছে, এটা পাতলা একটা মেমব্রেন এবং এটা হচ্ছে প্রভেদক ভেদ্য একটা পর্দা। এই প্রভেদক ভেদ্য পর্দা, এই বিষয়টা আমাদের ভালো করে জানতে হবে, এটা কেন বলা হচ্ছে। আমরা কিন্তু কোষ প্রাচীরকে বলতে পারি ভেদ্য পর্দা, তার কারণ কোষ প্রাচীরের মধ্যে দিয়ে সমস্ত উপাদানই কিন্তু কোষের বাইরে থেকে ভেতরের দিকে প্রবেশ করতে পারে, কিন্তু কোষ পর্দাকে প্রভেদক ভেদ্য বলা হচ্ছে। তার কারণ হচ্ছে কোষ পর্দার মাধ্যমে কেবলমাত্র কিছু প্রয়োজনীয় উপাদানই কোষের বাইরের দিক থেকে ভেতরের দিকে প্রবেশ করতে পারে, অপ্রয়োজনীয় উপাদানগুলো কিন্তু প্রবেশ করতে পারবে না। এই যে প্রপার্টিটা, এই যে ধর্মটা, সেই জন্যই বলা হচ্ছে কিন্তু প্রভেদক ভেদ্য। তার মানে এটা একটা অন্যতম প্রপার্টি বলা যেতে পারে। এবার যদি আমরা উপাদান দেখি, কোষ প্রাচীর মূলত প্রোটিন আর ফসফোলিপিড, এই দুটো উপাদান নিয়ে তৈরি হয়েছে। তাহলে কোষ প্রাচীর একটা প্রভেদক ভেদ্য পর্দা কেন, সেটা আশা করছি বোঝা গেছে। তার কারণ কেবলমাত্র প্রয়োজনীয় উপাদানগুলোই কিন্তু কোষ পর্দার মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করতে পারে, অপ্রয়োজনীয় যেগুলো সেগুলো কোষ পর্দার মধ্যে থাকা ছিদ্র দিয়ে প্রবেশ করার সুযোগ থাকলেও কোষ পর্দা কিন্তু সেগুলোকে প্রবেশ করতে দেয় না, সেই জন্য প্রভেদক ভেদ্য। আর এটা উপাদান আমরা দেখতে পাচ্ছি, সে উদ্ভিদ কোষ হোক, প্রাণী কোষ হোক বা প্রোক্যারিওটিক সেল হোক, সমস্ত প্রকার কোষ পর্দার উপাদানই কিন্তু প্রোটিন আর ফসফোলিপিড, অর্থাৎ এই দুটো নিয়ে তৈরি হয়েছে। এরপর যদি কোষ পর্দার গঠন বিষয়ে পড়তে হয়, তা কোষ পর্দার গঠন সম্পর্কিত কিন্তু বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন মতবাদ পেশ করেছেন, বিভিন্ন মডেল পেশ করেছেন। কম বেশি প্রায় ম্যাক্সিমাম 40-50টা মডেল রয়েছে। তার মধ্যে একদম প্রথমে যে মডেলটাকে অ্যাকসেপ্ট করা হয়েছিল সেটা ছিল স্যান্ডউইচ মডেল নাম্বার 1। এই স্যান্ডউইচ মডেল, যেটার প্রবক্তা হচ্ছেন ড্যানিয়েল এবং ড্যাবসন। ড্যানিয়েল এবং ড্যাবসন ওনারা কিন্তু কোষ পর্দার গঠন সম্পর্কিত স্যান্ডউইচ মডেল প্রথম প্রবর্তন করেছিলেন। যে মডেলে বলা হয়েছিল, যেমন স্যান্ডউইচের ক্ষেত্রে আমরা দেখেছি যে দুই পাশে ব্রেড থাকে, তার নিচে যে কোনো জ্যাম জেলি বা বিশেষ কিছু উপাদান থাকে, তৈরি হয় স্যান্ডউইচ। ঠিক তেমন ওনারা বলেছিলেন যে কোষ পর্দা মূলত উপরের দিকে এবং নিচের দিকে এরকম মানে ব্রেড গুলোর ন্যায় প্রোটিন থাকে, আর মাঝখানে জ্যাম যেটাকে বলা হচ্ছে সেটার মতন কিন্তু ফসফোলিপিড থাকে। এই গঠনটা এইভাবে বলেছিলেন এবং কোষ পর্দা সম্পর্কিত আরো বেশ কিছু বক্তব্য বলেছিলেন। যদিও দেখা গেছিল কি না, ওনাদের বক্তব্যগুলো অনুযায়ী কোষ পর্দার যে ধর্ম, সেই সমস্ত ধর্মগুলো কিন্তু প্রমাণ করা যায়নি। তাই স্যান্ডউইচ মডেল কিন্তু গ্রহণযোগ্যতা লাভ করেনি। তারপর দ্বিতীয় যে মডেলটা এসেছিল সেটা হচ্ছে ইউনিট মেমব্রেন মডেল। ইউনিট মেমব্রেন মডেল বা এটাকে পিএলপি মডেলও বলা হয়, যেখানে বলা হচ্ছিল কি না, এই পিএলপি মডেলের প্রবক্তা ছিলেন কারা না, পিএলপি মডেলের প্রবক্তা হচ্ছেন রবার্টসন। রবার্টসন মূলত এই পিএলপি মডেলের প্রবক্তা, এবং উনি বললেন কি না, কোষ পর্দাটা কিরকম না, একদম বাইরের দিকে প্রোটিন রয়েছে, ভেতরে রয়েছে লিপিড, আবার বাইরের দিকে প্রোটিন, সেই জন্য পিএলপি। এবং
এই মডেলেও কিন্তু কোষ পর্দা সম্পর্কিত বেশ কিছু বক্তব্য পেশ করা হয়েছিল, তবে সেইগুলোর দ্বারাও কিন্তু কোষ পর্দার সমস্ত ধর্মগুলো প্রমাণ করা যায়নি, সেই জন্য এইটাও কিন্তু গ্রহণযোগ্যতা লাভ করেনি। এরকম আরো অনেক মতবাদ ছিল, এই দুটো জেনে রাখা দরকার। স্যান্ডউইচ মডেল যেটা প্রবর্তন করেছিলেন ড্যানিয়েলি এবং ড্যাপসন, যেটাই বলা হয়েছিল কোষ পর্দার একটা স্যান্ডউইচের মতন। পরবর্তীকালে ইউনিট মেমব্রেন মডেল বা এটাকে একক পর্দা মতবাদ বলা হয়, একক পর্দা বা প্রোটিন লিপিড প্রোটিন পিএলপি মডেল, যেটা রবার্টসন দিয়েছিলেন সায়েন্টিস্ট, এনার নামটাও মনে রাখা খুব দরকার। কিন্তু এই মডেলটার দ্বারা কোষ পর্দার প্রপার্টি গুলো যেহেতু প্রমাণ করা যায়নি, তাই আমরা নাম্বার 3 অর্থাৎ সব থেকে গ্রহণযোগ্য মতবাদ যেটাকে বলা হয় তরল মোজাইক মডেল বা ফ্লুইড মোজাইক মডেল, সেটার বিষয় পড়বো। এই ফ্লুইড মোজাইক মডেল বা তরল মোজাইক মডেলের প্রবক্তা হচ্ছেন সিঙ্গার এবং নিকলসন। সায়েন্টিস্ট দুটোর নাম অবশ্যই মনে রাখতে হবে, সিঙ্গার এবং নিকলসন। এনারা মূলত কোষ পর্দার গঠন সম্পর্কিত ফ্লুইড মোজাইক মডেল দিয়েছিলেন, যেখানে কোষ পর্দা কিভাবে গঠিত হয় সেই সম্পর্কিত ওনারা বেশ কিছু বক্তব্য পেশ করেছিলেন, এবং দেখা গিয়েছিল কি না সেই বক্তব্যগুলো দ্বারা কোষ পর্দার যে ধর্মগুলো সেগুলো প্রত্যেকটা কিন্তু প্রমাণ করা গিয়েছিল। সেই জন্য তরল মোজাইক মডেল বা ফ্লুইড মোজাইক মডেল এটাই কিন্তু কোষ পর্দার গঠন সম্পর্কিত সব থেকে গ্রহণযোগ্য মতবাদ। আমরা সেই মতবাদটার বিষয়ে যদি পড়ি, তাহলেই আমরা কোষ পর্দার গঠনটা জেনে নিতে পারবো। যেখানে ওনারা কিন্তু প্রথমেই একদম প্রথম, তাহলে আমরা এখানে মূলত তরল মোজাইক মডেলের গঠনের বিষয়ে পড়ব। সিঙ্গার এবং নিকলসন ওনারা ফ্লুইড মোজাইক মডেলের প্রথম পয়েন্টে যেটা বলেছিলেন সেটা হচ্ছে কোষ পর্দা এটা মূলত প্রোটিন এবং ফসফোলিপিড এই দুটো উপাদান নিয়ে তৈরি হয়েছে। এই দুটোই হচ্ছে কম্পোনেন্ট বলা যেতে পারে কোষ পর্দার। দ্বিতীয় বক্তব্য ওনারা বললেন যে প্রোটিন যেটা থাকে কোষ পর্দায় সেটা হচ্ছে গ্লোবিউলার প্রকৃতির। গ্লোবিউলার প্রকৃতির মানে হচ্ছে সেগুলো অনেকটা স্ফেরিক্যাল শেপ বা এরকম গ্লোবের মতন হয়ে থাকে। এছাড়া ওনারা বলেছিলেন যে এই যে প্রোটিন, এই প্রোটিন কিন্তু দুটো টাইপের হয়, দুটো ধরনের প্রোটিন থাকে। একটা হচ্ছে বহিস্থ প্রোটিন, আর একটা হচ্ছে অন্তঃস্থ প্রোটিন। বহিস্থ প্রোটিন এটাকে এক্সট্রিনসিক প্রোটিন বলা হয়, আর এটা হচ্ছে ইন্ট্রিনসিক প্রোটিন। দুই প্রকারের প্রোটিন থাকে, এবং ওনারা পরিষ্কার বলেছিলেন যে বহিস্থ প্রোটিন যেটা থাকে সেটা মূলত ওই যে ফসফোলিপিড গুলো থাকে, সেই ফসফোলিপিড গুলোর বাইরের দিকে, অর্থাৎ আলটিমেটলি গোটা কোষ পর্দার বাইরের দিক করে থাকে, সেই জন্য বহিস্থ বলা হয়েছে। অন্তঃস্থ হচ্ছে ফসফোলিপিড গুলোর ভেতরে ঢুকে থাকে, সেই কারণে ওটাকে অন্তঃস্থ মেমব্রেন বলা হয়েছে। এছাড়া ওনারা বলেছিলেন যে ফসফোলিপিড গুলো দুটি স্তরে সজ্জিত থাকে, অর্থাৎ বাইলেয়ার দুটো স্তরে সজ্জিত রয়েছে। নেক্সট বলা হয়েছিল যেটা, সেটা হচ্ছে ফসফোলিপিড গুলো অ্যাম্ফিপ্যাথিক প্রকৃতির। অ্যাম্ফিপ্যাথিক প্রকৃতির মানে হচ্ছে উভয় ধর্মী, অর্থাৎ ফসফোলিপিডের এরকম দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে হেড পার্ট, এটা তৈরি হয়েছে গ্লিসারল অণু দিয়ে, গ্লিসারল হেড বলতে পারি আমরা। আর টেল পার্ট আর একটা রয়েছে যেটা তৈরি হচ্ছে ফ্যাটি অ্যাসিড দিয়ে। এবং যেটা হয় সেটা হচ্ছে হেড পার্ট অর্থাৎ মস্তকটা, এটা কিন্তু হয় জল আকর্ষী অর্থাৎ হাইড্রোফিলিক বলতে পারি, আর টেল পার্টটা হয় কিন্তু জল বিকর্ষী।
বা হাইড্রোফোবিক, অর্থাৎ ফসফোলিপিড অণুগুলোর মধ্যে দুটো ধর্মই থাকে, মস্তকটা জলকে আকর্ষণ করে, পুচ্ছটা জলকে বিকর্ষণ করে, সেজন্য উভধর্মী বলা হয়ে থাকে। তাহলে 1 নম্বর আমরা বললেন যে কোষ পর্দা মূলত তৈরি হচ্ছে প্রোটিন আর ফসফোলিপিড অণু নিয়ে। 2 নম্বর বক্তব্য কি বললেন না প্রোটিনটা গ্লোবিউলার প্রকৃতির হয়, অর্থাৎ স্ফেরিক্যাল শেপ বা রাউন্ডেড শেপ। নেক্সট প্রোটিনটা দুটো ভাগে হয়ে থাকে, দুটো প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে এই ফসফোলিপিড অণুগুলোর মস্তকের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকে, অর্থাৎ কোষ পর্দার বাইরের দিকে থাকে যেগুলো, সেগুলো হচ্ছে বহিস্থ প্রোটিন। ভেতরের দিকে যেগুলো প্রচুর থাকে সেগুলো অন্তঃস্থ প্রোটিন। এবং ফসফোলিপিড গুলো বাইলেয়ার্ড, অর্থাৎ দুটো স্তরে সজ্জিত থাকে। এবং ওনারা এটাও বলেছিলেন যে দুটো স্তরে এমন ভাবে সজ্জিত থাকে যে মস্তক গুলো একে অপরের থেকে দূরের দিকে থাকে, কিন্তু পুচ্ছগুলো একে অপরের দিকে থাকে। এছাড়া ফসফোলিপিড গুলো অ্যাম্ফিপ্যাথিক প্রকৃতির হয়, অর্থাৎ জল আকর্ষী জল বিকর্ষী উভয় প্রকারের ধর্মই কিন্তু আমরা ফসফোলিপিডের মধ্যে দেখতে পাবো। এছাড়া ওনারা আরেকটা পয়েন্ট বলেছিলেন যেটা, সেটা হচ্ছে 6 নম্বর পয়েন্টে বললেন যে প্রোটিন ও ফসফোলিপিড এদের মধ্যে লিপিডের চলন বলতে পারি আমরা, এই দুটোর মধ্যেই চলন দেখা যায়, অর্থাৎ তারা কিন্তু তাদের স্থান বিনিময় করে একজন অপরজনের সাথে। এবং সেই চলনটাকে, সেই মুভমেন্টটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ট্রানজিশন মুভমেন্ট, আর একটা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। দুই প্রকারের মুভমেন্ট দেখা যায়। যেটা ট্রানজিশন মুভমেন্টে কি হয় না একটা স্তরের মধ্যেই হয়, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কিন্তু দুটো ভিন্ন স্তরের মধ্যে হয়। সেটা আমরা স্ট্রাকচারটা ছবি আঁকলে আরো ভালোভাবে ক্লিয়ার করে নিতে পারবো। এরপর ওনাদের বক্তব্যে যদি ছবিগুলো আমরা এঁকে নিই, ছবিটা আঁকলে দেখতে পাবো অনেকটা এই রকমের ফসফোলিপিড অণু, এগুলো এইভাবে দুটো স্তরে সজ্জিত হয়ে রয়েছে। এই যে দুটো স্তরে সজ্জিত হয়ে রয়েছে এগুলো হচ্ছে ফসফোলিপিড, ফসফোলিপিড মলিকিউল বাইলেয়ার্ড। এবং যে প্রোটিন গুলো থাকবে সেই প্রোটিন বলা হয়েছে দুই রকমের থাকে। এক হচ্ছে যেগুলো এরকম বাইরের দিকে থাকে ফসফোলিপিডের হেড পার্ট গুলোর সঙ্গে অ্যাটাচড হয়ে, সেই প্রোটিন গুলোকে বলা হয় বহিস্থ প্রোটিন। এই যে প্রোটিন আমরা দেখতে পাচ্ছি গ্লোবিউলার শেপের হয়। এই বাইরের দিকে থাকা প্রোটিন গুলোকে এক্সট্রিনসিক প্রোটিন বা বহিস্থ প্রোটিন বলা হয়। আর ভেতরের দিকে যেটা পতিত হয়ে রয়েছে ফসফোলিপিড গুলোর ভেতরে, এটাকে বলা হয় অন্তঃস্থ প্রোটিন। এবং আমরা বলেছি যে কোষ পর্দা মূলত প্রভেদক ভেদ্য পর্দা, অর্থাৎ প্রয়োজনীয় উপাদানগুলোকে কোষ পর্দা বাইরের দিক থেকে কোষের ভেতরের দিকে প্রবেশ করায়। এই প্রবেশটা করায় মূলত এই অন্তঃস্থ প্রোটিনের মাধ্যমে। সেজন্য অন্তঃস্থ প্রোটিনের আরেকটা নাম দেওয়া হয়েছে চ্যানেল প্রোটিন। চ্যানেল প্রোটিন বলা হয়। বিভিন্ন প্রকার উপাদান এই অন্তঃস্থ প্রোটিনের মাধ্যমেই প্রবেশ করতে পারে কোষ পর্দার ভিতরে। এবং কোন উপাদানগুলো না, যেগুলো মূলত জলে দ্রবীভূত হয় সেই উপাদানগুলো, তখন তারা কিন্তু এই ফসফোলিপিডের টেল পার্ট গুলোর মধ্যে দিয়ে ঢুকতে পারবে না, তখন সেই টেল পার্ট গুলো জল বিকর্ষী আমরা বলেছি। তা এই হচ্ছে গঠন, দুটো স্তরে ফসফোলিপিড অণুগুলো সজ্জিত হয়ে রয়েছে। এবং ওনারা বলেছিলেন প্রোটিন দুই প্রকারের থাকে, বহিস্থ প্রোটিন যেগুলো ফসফোলিপিড গুলো দেখতে পাচ্ছি মস্তক অংশের সঙ্গে লুজলি অ্যাটাচড হয়ে রয়েছে, বাইরের দিকে রয়েছে। আর এক প্রকারের প্রোটিন যেগুলো কিন্তু দেখতে পাচ্ছি ফসফোলিপিড গুলোর ভেতরে পতিত আছে, সেগুলোকে অন্তঃস্থ প্রোটিন বলা হয়। এবং ওনারা বলেছিলেন যে মুভমেন্ট দেখা যায় যে ফ্লিপ ফ্লপ এবং ট্রানজিশন মুভমেন্ট। ফ্লিপ ফ্লপ হচ্ছে এই একটা প্রোটিন এই উপরের স্তরে যদি অপর আর একটা প্রোটিনের সঙ্গে যদি স্থান বিনিময় করা দেখা যায় সেই দুটো প্রোটিনের স্থান বিনিময় হচ্ছে, তখন সেটাকে আমরা ফ্লিপ ফ্লপ বলবো। ফসফোলিপিডের বক্তব্য এক, এই ফসফোলিপিডের সঙ্গে ওই স্তরেরই অপর একটা ফসফোলিপিডের যখন স্থান বিনিময় হবে তখন সেটাকে ট্রানজিশন মুভমেন্ট। অর্থাৎ ট্রানজিশন মুভমেন্ট একটা স্তরের মধ্যেই হচ্ছে, যে স্তরের একটা প্রোটিন আমরা নেব সেই স্তরের প্রোটিনের অন্য একটা প্রোটিনের সঙ্গে স্থান বিনিময় করলে সেটা ট্রানজিশন।
একটা ফসফোলিপিড সেই স্তরের আর একটা ফসফোলিপিডের সঙ্গে স্থান বিনিময় করলে ট্রানজিশন মুভমেন্ট। আর যখন দুটো ভিন্ন স্তরে, অর্থাৎ উপরের স্তরের এই প্রোটিন দেখা যাচ্ছে নিচের স্তরে থাকা এই প্রোটিনটার সঙ্গে স্থান বিনিময় করছে, বা উপরের এই ফসফোলিপিড আর নিচের এই ফসফোলিপিডের সঙ্গে স্থান বিনিময় করছে, তখন সেই মুভমেন্টটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এবং এই দুটো মুভমেন্ট হওয়ার কারণে কি হয় না, আলটিমেটলি সবসময় প্রোটিন আর ফসফোলিপিড এই দুটোর যে অনুপাত, সেই অনুপাতটা কিন্তু সর্বদা পরিবর্তন হয়। সেই জন্য আমরা বলে থাকি যে কোষ পর্দা হচ্ছে ডায়নামিক মেমব্রেন বা সদা পরিবর্তনশীল পর্দা। তার কারণ কোষ পর্দার একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রপার্টি হচ্ছে ফসফোলিপিড আর প্রোটিনের যে অনুপাত সেটা সর্বদা পরিবর্তনশীল হয়। এই হয়ে গেল কোষ পর্দার গঠন, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ফসফোলিপিড আর প্রোটিন অণুগুলো সজ্জিত হয়ে অনেকটা মোজাইকের ন্যায় গঠন তৈরি করেছে। মোজাইক করা বাড়ির ফ্লোর যেমন অনেকগুলো পাথর জুড়ে 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 খালি খালি জুড়ে জুড়ে টোটাল ফ্লোরটা তৈরি হয়, কোষ পর্দাটাও কিন্তু সেরকম ফসফোলিপিড আর প্রোটিন অণুগুলো সজ্জিত হয়ে হয়ে কিন্তু আলটিমেটলি মোজাইকের ন্যায় গঠন তৈরি করেছে। সেই জন্য এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়, যেটা সিঙ্গার এবং নিকলসন এই মতবাদের প্রবক্তা। এটাই সব থেকে গ্রহণযোগ্য মতবাদ, তার কারণ কোষ পর্দার সমস্ত ধর্মগুলো এই মতবাদের সাহায্যে ব্যাখ্যা দেওয়া যায়। যে ধর্মগুলো আমরা পড়লাম, যে প্রবেদক ভেদ্য, এবং পড়লাম কি যা সদা পরিবর্তনশীল ডায়নামিক মেমব্রেন, এছাড়া আমরা পড়লাম যে প্রোটিন ফসফোলিপিড রেশিও সদা পরিবর্তনশীল হয়। তাহলে আমরা কোষ প্রাচীর এবং কোষ পর্দা দুটোর বিষয়ে পড়েছি, তার মানে পার্থক্য আমাদের তৈরি রাখতে হবে। আমরা বলতে পারি কোষ প্রাচীর একটা মৃত প্রকৃতির বা জড় প্রকৃতির আবরক, কিন্তু কোষ পর্দা সজীব প্রকৃতির আবরক। আবার আমরা প্রকৃতি দিয়ে বলতে পারি যে কোষ পর্দা হচ্ছে প্রভেদক ভেদ্য আবরক বা সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন বলা যেতে পারে। সেই জায়গায় কোষ প্রাচীর কিন্তু ভেদ্য প্রকৃতির একটা আবরক। আমরা বলতে পারি কোষ প্রাচীর কিন্তু প্রাণী কোষে দেখতে পাওয়া যায় না, খালি ইউক্যারিওটিক উদ্ভিদ কোষ এবং প্রোক্যারিওটিক সেলে দেখা যায়, যেখানে কোষ পর্দা কিন্তু সমস্ত প্রকারের কোষেই রয়েছে। এছাড়া এই কোষ পর্দা এর যদি আমরা কাজ করি, তাহলে কোষ পর্দার মাধ্যমে বিভিন্ন প্রকার খাদ্য উপাদান কোষ পর্দার বাইরের দিক থেকে কোষের ভিতরে প্রবেশ করছে। তার মানে এর কাজে আমরা বলতে পারি এ কিন্তু ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস এই দুটো প্রক্রিয়ায় সাহায্য করে। ফ্যাগোসাইটোসিস কি না, যখন কোনো কঠিন খাদ্য উপাদান বাইরের দিক থেকে ভেতরের দিকে প্রবেশ করবে সেটাকে ফ্যাগোসাইটোসিস, আর যখন কোনো তরল খাদ্য উপাদান বাইরের থেকে ভিতরে প্রবেশ করবে তখন সেটাকে পিনোসাইটোসিস বলা হয়। সেই দুটো প্রক্রিয়াতে সাহায্য করে। এছাড়া এটাও কিন্তু প্রোটোপ্লাজমকে সুরক্ষা প্রদান করে। প্রোটোপ্লাজমকে সুরক্ষা প্রদান করা এর একটা অন্যতম কাজ। এছাড়া কোষের আকৃতি প্রদানেও সাহায্য করে। অন্যদিকে আমরা কোষ প্রাচীরের কাজ করেছি, যে কোষ প্রাচীর মূলত কোষের আকৃতি প্রদান, যান্ত্রিক দৃঢ়তা এবং বাইরের আঘাত থেকে রক্ষা করে। তাহলে আমরা কোষ প্রাচীর এবং কোষ পর্দার পার্থক্যটাও জেনে রাখলাম। এরপর নেক্সট পার্টে আমরা সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং অন্যান্য যে অঙ্গাণুগুলো আছে সেগুলোর বিষয়ে এক এক করে আলোচনা করব।